আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তথ্য উপাত্ত অংশ থেকে আরো একটি সৃজনশীল নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং ভিডিওটা দেখবে। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের সমস্যা হচ্ছে 7 নম্বর। সমস্যা 7। দেখো এখানে কি বলছে, কোন উপাত্তের সাংখ্যিক মান এগুলো দেওয়া আছে। এই 60, 75, 71, 60, 80, 78, 90, 75, 79, 92, 79, 90, 95, 90, 85, 90, 78, 75, 90 এবং 85। এই দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানেও 20টা উপাত্ত এখানে দেওয়া আছে। এই উপাত্তগুলো ব্যবহার করে আমাদেরকে ক, খ এবং গ এই 3টা প্রশ্নের সমাধান করতে হবে। তো চলো আমরা প্রথমে আসি আমাদের ক দাগে। ক দাগে বলছে বিন্যস্ত উপাত্ত কাকে বলে। তো গত ভিডিওতে আমি তোমাদের এই তথ্য উপাত্ত থেকে একটা সমস্যা সমাধান করেছিলাম। সেখানে কিন্তু এই বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত দুটোই নিয়ে আমি বেশ আলোচনা করেছিলাম। তো আজকে বেশি আলোচনা করব না, মানে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে এটা আমি সমাধান করে দিচ্ছি। তো বিন্যস্ত উপাত্ত কাকে বলে? বিন্যস্ত উপাত্ত যে উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। এখানে দেখো এই মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ ঊর্ধ্ব মানে কি ছোট থেকে বড় দিকে যেতে হবে, আর অধঃক্রম অনুসারে অধঃক্রম হচ্ছে বড় থেকে ছোট দিকে যেতে হবে। তো যে উপাত্তগুলো আমাদের এখানে দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে আমরা একবার ছোট থেকে বড় এবং আর একবার বড় থেকে ছোট করে দেখাবো। তো দেখো আমি উদাহরণ হিসাবে এখানে দিয়েছি যে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম অনুসারে একটা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে উপাত্ত আছে 1 2 3 4 5 6 7টা। এই 7টা উপাত্ত দেখো আমরা সর্বপ্রথমে যে উপাত্তগুলো দিয়েছি, দেখো ছোট আছে, সব থেকে ছোট, তারপরে একটু বড়, তারপরে আরো একটু বড়, এইভাবে আস্তে 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 দেখো বড়গুলো শেষের দিকে গিয়েছে এবং প্রথমে ছোটগুলো ছিল। অর্থাৎ ছোট থেকে বড় এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম। তো এটা যদি থাকে তাহলে সেটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। এবার আসি আবার বড় থেকে ছোট বা অধঃক্রম। এই বড় থেকে ছোট এটাকে অধঃক্রম বলা হয়। দেখো এখানে আগে যে উপাত্তগুলো আমি লিখেছিলাম ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে গিয়েছিলাম, কিন্তু এখন দেখো এই বড়টা আগে লিখছি, তারপরে এই যে 15টা লিখছি, তারপরে 12 লিখছি, 11 লিখছি, 9 লিখছি, 5 লিখছি, 1 লিখছি। অর্থাৎ ঠিক আগেরটার একেবারে উল্টোটা এখানে হয়েছে। অর্থাৎ আগে ছিল ছোট থেকে বড় এবং এখানে হয়েছে বড় থেকে ছোট। তো যদি আমরা কোনো উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই তাহলে সেটাও বিন্যস্ত হবে। আবার যদি বড় থেকে ছোট সাজিয়ে নিই সেগুলোও বিন্যস্ত উপাত্ত হবে। তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে বিন্যস্ত উপাত্তটা কি। এবার আমরা আসি আমাদের খ দাগে। এবার আমরা আসি আমাদের সমস্যা খ। তো সমস্যা খ এখানে কি বলছে দেখি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম অনুসারে সাজাও। তা প্রথমে আমরা এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, আর অধঃক্রমটা একটু পরে করি।
তো মানের ঊর্ধ্বক্রম মানে কি? দেখো, মানের ঊর্ধ্বক্রম এখানে আমি কয়েক আগে বলেছিলাম যে ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। অর্থাৎ আমাদের এইখানে যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে হবে। তাহলে এবার আমরা এখানে লিখে নিয়েছি যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে সাজিয়ে আমরা কি পাচ্ছি দেখি। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে আমাদের, এখানে সব থেকে ছোট্টটা আগে লিখতে হবে এবং আস্তে আস্তে বড়র দিকে যেতে হবে। তো দেখি এখানে আমাদের সব থেকে ছোট উপাত্ত কোনটা আছে। এখানে আমরা একটু খেয়াল করি ভালো করে যে এখানে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে সব থেকে ছোট হচ্ছে এখানে 60। তোমরা একটু ভালো করে দেখো এখানে আসলে সব থেকে ছোট কোনটা। এখানে 60, 75, 71, 60। এই 60 কিন্তু আরো একটা এখানে আছে, 80, 78, 90, 75, 79, 92, 79, 90, 95, 90, 85, 90, 78, 75, 90, 85। হ্যাঁ, এই উপাত্তগুলো দেখে আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে এখানে সব থেকে ছোট যে উপাত্ত আছে সেটা হলো 60। তাহলে এই 60টাকে আমরা দুইবার লিখে নিই। যেহেতু এখানে দুইটা 60 আছে, তাহলে এখানে লিখলাম একটা 60, আরো একটা 60। এবার দেখি 60 থেকে বড় কি আছে এখানে। 60 থেকে বড় আছে এখানে আমি একটা পেয়েছি, এখানে একটা দেখো 71 একটা পেয়েছি, 71। এই 71 এর ভিতরে আর আছে কিনা একটু দেখি। 71 একটা পেয়েছি, 71, 71, 71, 71। হ্যাঁ, 71 আছে। 60-এর পরে হচ্ছে 71। তাহলে এখানে আমরা 71টা লিখে নেই। এবার দেখি এই 71-এর পরে আমাদের আর তার থেকে বড় উপাত্ত কোনটা আছে। তো এখানে খেয়াল করছি আমি, এখানে একটা আছে 75, একটা আছে, আর এখানে আরো একটা 75 আছে। দেখি নিচে আছে কিনা। হ্যাঁ, এখানে আরো একটা আছে। দেখছি এখানে মোট 75 তিনটা আছে। তাহলে তিনটা 75 আমরা এখানে লিখে নেব। আমি নিচে লিখছি 75 একটা, আরো একটা, আরো একটা। যেহেতু এখানে তিনটা 75 ছিল, এ একটা, এ একটা, এ একটা, তো তিনটা এখানে লিখে নিলাম। ব্যাস। এবার দেখি 75 থেকে বড় উপাত্ত কোনটা আছে। তো 75 থেকে বড় আছে একটা 80 পেয়েছি। না না না, এখানে 78 পাওয়া গেছে। 78 একটা পেয়েছি। 78 দেখি আর আছে কিনা। 78, 78, এই আরো একটা 78 আছে। তাহলে এখানে দুইটা 78 উপাত্ত আমরা পেয়েছি। তাহলে দুইটা আমরা লিখে নেই, 78, 78। ব্যাস, দুইটা 78 লিখে নিয়েছি। এবার আমরা খেয়াল করি যে 78 থেকে বড় কি আছে এখানে। আমরা একটু গোড়া থেকে দেখে আসি। 78, 78, একটা 79 পেয়েছি। এই 79, আরো একটা পেয়েছি, দুইটা পেয়েছি, দুইটা, দুইটা, দুইটা। হ্যাঁ, দুইটা পেয়ে গেছি। তাহলে 79 আমরা এবার দুইবার লিখি, 79। ব্যাস, দুইটা 79 লিখে ফেলছি। এবার আমরা একটু দেখি 79 থেকে বড় আমাদের আর কোন উপাত্ত আছে। 79 থেকে বড় আছে, বড় আছে 85, 75, 85। আর গোড়া থেকে 80 আছে। দেখো একটা 80 পেয়েছি, 80 পেয়েছি। দেখি 80 এর ভিতরে আর আছে কিনা কোথাও। 80, 80, 80 নাই। তাহলে 80 একবার লিখে নেই। তাহলে 80 পাওয়া গিয়েছে। এবার 80-র পরে 80 থেকে বড় উপাত্ত কি আছে। আমরা গোড়া থেকে একটু আবার দেখে আসি। 80 থেকে 80-র পরে আছে, 80-র পরে আছে 80, 80, 85 আছে এখানে। হ্যাঁ, 85 আছে। একটা, 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 আরো একটা আছে। দেখছি দুইটা 85 এখানে আছে। তাহলে দুইটা আমরা এখানে লিখে নেই। তো দুইটা লেখার পরে এবার দেখি 85 থেকে বড় উপাত্ত কোনটা আছে। 85 থেকে বড়, বড় এখানে 90 আছে, 90 আছে, 90, 90 আছে। দুইটা, তিনটা, 90 তো অনেকগুলো আছে দেখছি। 85 থেকে বড় আমরা দেখছি একটা 90, এই আর একটা 90 পেয়েছি, এই আর একটা 90 পেয়েছি, আরো একটা 90 পেয়েছি, আরো একটা 90 পেয়েছি। দেখো এখানে
90 কিন্তু অনেকগুলো পাওয়া গেছে। দেখি কয়টা পেয়েছি আমরা। একটা 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 দুইটা দুইটা তিনটা তিনটা চারটা 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 পাঁচটাও পেয়েছি। তাহলে 5টা 90 আমরা এখানে লিখে নেই। একটা দুইটা তিনটা চারটা 5টা 90 আমরা লিখে নিয়েছি। দেখো এর 90 থেকে বড় আমাদের উপাত্ত কি আছে তোমরা একটু সবাই খেয়াল করো ভালো করে। 90 থেকে বড় উপাত্ত এখানে আছে 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 92 পেয়ে গেছি একটা। 92 পেয়ে গেছি একটা। দেখি আর আছে কিনা। আর নাই 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 নাই। তাহলে 92 একটা পেয়েছি। 92টা লিখে নিচ্ছি এখানে আমরা। 92। এরপরে দেখো 92 থেকে বড় উপাত্ত কি আছে আমাদের। একটা আছে, আমি 95 পেয়ে গেছি। 95 পেয়ে গেছি। তোমরা আর পাও কিনা দেখো। 95 একটা পেয়েছি। একটা 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 হ্যাঁ, আর নাই। তাহলে এই 95 আমাদের সব থেকে বড় উপাত্ত মনে হচ্ছে। এবার দেখি আমরা 20টা উপাত্ত এখানে পেয়েছি কিনা একটু গুনে দেখি, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, আমরা 20টা উপাত্ত এখানে পেয়ে গেছি। সুতরাং আমরা কিন্তু এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পেরেছি বা সক্ষম হয়েছি। আশা করি তোমরা বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা আসি যে পরের যে পার্টটা আছে, যে মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। এখন আমি বলি, এইখানে ঊর্ধ্বক্রম যেটা পেয়েছিলাম ঠিক তার উল্টোটাই যদি আমরা লিখি, অর্থাৎ বড় থেকে ছোট করে লিখি, তাহলে এটা অধক্রম হয়ে যাবে। তো এখানে লিখে নিচ্ছি যে আবার লিখি আবার এখন দেখো আমরা ঠিক আগের মতো লিখে নিয়েছি যে আগেরটা ছিল উপাদ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, আর পরেরটা হবে ঠিক এর উল্টাটা। এখানে আছে ঊর্ধ্বক্রম আর এখানে হবে মান, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তাহলে আমরা এটা যেমন ছোট থেকে বড় করেছিলাম, এবার ঠিক এর উল্টোটা এখানে লিখবো। তাহলে একটা কাজ করি, একটা সহজ সমাধান হলো যে আমরা আগে যে সমাধানটা করেছি এই শেষে যেটা আছে আমরা পরেরটাতে প্রথমে সেটা লিখবো। 95 লিখবো আগে, তারপরে লিখবো 92, মানে আগেরটা ঠিক শেষের থেকে শুরু করব। 95 লিখলাম, এই 92, এবার 90 লিখবো এখানে 90, তারপরে লিখবো এখানে 90, তারপরে গোড়ায় আসি আমরা 90। তো 90 কয়টা লিখলাম, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। এবার আরো দুইটা 90 লিখতে হবে, একটা একটা। দেখো 5টা 90 এখানে লিখেছি। তারপরে এখানে আছে 85, তাহলে আমরা এখানে 85 এখানে লিখলাম 85। তারপরে 85 আরো একটা ছিল সেটাও লিখলাম। তারপরে এখানে 80 ছিল, 80 লিখে নিলাম। তারপরে 79, তারপরে এখানে 79, তারপরে এখানে 78, তারপরে এখানে 78, তারপরে 75, তারপরে 75, তারপরে 75, তারপরে এখানে আছে 71, তারপরে এখানে আছে 60, তারপরে 60। দেখো কত সুন্দরভাবে আমরা যদি একটা এখানে আগে সমাধান করতে পারি, ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমরা কষ্ট করে সাজাতে পারি, তাহলে পরেরটাতে কিন্তু এই অধক্রমের ক্ষেত্রে আমাদের একদম কষ্ট করা লাগবে না। জাস্ট আগে যেটা লিখেছি তার উল্টোটা এখানে লিখবো। আগে ছিল ছোট থেকে বড়, এবার বড় থেকে ছোট, ব্যাস। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছে। এবার আমরা আমাদের এই যে গ দাগের যে সমস্যা রয়েছে সেই গ দাগের সমস্যাটা সমাধান করব। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে কি বলছে। বলছে উপাত্তগুলোর মধ্যক
ও প্রচুরক নির্ণয় করো। তা আমরা প্রথমে এই মধ্যকটা নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার যে কৌশলটা আমি গত ক্লাসে বলেছিলাম যে মধ্যক নির্ণয় করতে হলে এখানে দুইটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে এই উপাত্তগুলো যদি জোড় সংখ্যক হয় তাহলে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, আর যদি এই উপাত্তগুলো বিজোড় সংখ্যক হয় তাহলে আরো একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দেখি যে এখানে আমাদের উপাত্ত কয়টা আছে। আমরা প্রথমে এটা গুনেছিলাম যে 20টা উপাত্ত এখানে আছে। তো যেহেতু 20টা উপাত্ত, 20 হচ্ছে একটা জোড় সংখ্যা, সুতরাং এই 20টা উপাত্তের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব অবশ্যই সেই সূত্রটা হবে জোড় সংখ্যক উপাত্তের যে সূত্র আছে। তাহলে সেটা কি আমরা লিখে নিই। এখানে দেখো, এখানে আমরা একটা সূত্র লিখে নিয়েছি, সেটা হলো যে জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক সমান। তো যেহেতু আমাদের উপাত্ত এখানে 20টা ছিল, তো 20টা মানে হচ্ছে 20 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের যে সূত্র হচ্ছে আমি এখানে দেখো লিখে নিয়েছি, সেটা হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, আর নিচে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের সূত্র, এটা অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে বা মুখস্থ রাখতে হবে। যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অবশ্যই মুখস্থ করে রাখবো। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো, এখানে কি বলছি দেখো, n এখানে আছে n/2। তো n মানে কি? n মানে হচ্ছে এখানে আমার উপাত্ত কয়টা ছিল। তো আমাদের উপাত্ত ছিল 20টা, তাহলে n এর জায়গায় আমরা 20 লিখলাম, আর তার নিচে 2 দিলাম, এততম পদ প্লাস n/2। এখানে n মানে হচ্ছে 20/2 প্লাস 1তম পদ। জাস্ট ফর্মুলাটা আমরা দেখে দেখে লিখে নিলাম, আর n এর জায়গায় আমরা 20টা বসিয়ে দিয়েছি। আর নিচে একটা দাগ দিতে হবে, ডিভাইডেড বা বিভাজন রেখা। এই যে মাঝখানে যে রেখাটা দিয়েছি এটাকে বলা হয় বিভাজন রেখা। আমি ডান পাশে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় বিভাজন রেখা। এটা আমরা অনেকেই জানি না, আজকে তোমরা ভালো করে জেনে নাও। এই যে দাগটা আমরা দিয়েছি এটাকে বলা হয় বিভাজন রেখা। এবার নিচে আমরা 2 বসিয়ে দেই। পরের লাইনে আমাদের কাজ কি দেখো, পরের লাইনে আছে 20 থেকে 2 দিয়ে ভাগ করো। 20 কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 10তম পদ প্লাস এই 20 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 10 পাচ্ছি, তার সঙ্গে 1 যোগ করে দাও। তো 1 যোগ করলে কত হবে? 10 আর 1 11, তাহলে 11তম পদ, তাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে একটু জায়গার সংখ্যাটা আছে, যে কারণে আমি এটা ডান পাশে লিখছি। এখানে দেখো 11তম পদ। তো 11তম পদে কি আছে দেখো, আমাদের এই এখানে 10তম পদ আছে এবং 11তম পদ আছে। তো 10তম পদটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা এই উপাত্তগুলোকে দেখো এক জায়গায় আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম। কোনটা? এই যে আমাদের খ দাগের প্রথমে যেটা আছে এইটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম। এখন একটা কথা একটু বলি, যে কখনো যদি তোমার কোনো সমস্যায় পড়ো যে মধ্যক নির্ণয় করতে বলে, অবশ্যই তোমার ওই সমস্যার ভিতরে যে উপাত্তগুলো এখানে দেওয়া ছিল, এই উপাত্তগুলো যা দেওয়া ছিল এদেরকে অবশ্যই মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজিয়ে নিয়ে তারপর মধ্যক নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু বের করতে পারবো না। অবশ্যই যে উপাত্তগুলো থাকবে তাদেরকে আমরা কি করব, হয় মানের ঊর্ধ্বক্রম
অথবা মানের অধক্রম অনুসারে সাজিয়ে নেব। কিন্তু মদ্যক নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই, আমি আবারও বলছি, মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অথবা ছোট থেকে বড় করে সাজিয়ে নিয়ে তারপরেই কিন্তু এই পদগুলো নিতে হবে। তাহলে এখন দেখো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে কি পেয়েছিলাম, দেখো এখানে আছে 60, 60, 71, এইভাবে 95 পর্যন্ত পেয়েছিলাম। এখন আমরা এখানে বলছে 10তম পদ, তাহলে 10তম পদটা আমরা কিভাবে পাচ্ছি দেখো। 10 হচ্ছে প্রথম 60 আছে, এটা প্রথম পদ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10 পেয়েছে 79, তাহলে এখানে লিখে দিলাম 79। আচ্ছা, প্লাস 11তম পদ, তো 10 যেহেতু আমরা এখানে 79 পেয়েছিলাম, তাহলে 11 হবে 80, তাহলে এখানে 80 বসিয়ে দিই আর নিচে 2 ছিল বসিয়ে দিই। তাহলে এটা কি হবে আমাদের, এখানে এই 79 এবং 80 যদি যোগ করি পাচ্ছি কত, 9 আর 0 যোগ করলে 9, আর এখানে আছে তোমার 8 আর 7 কত, 15, 159। তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো 159কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা কত পাচ্ছি, তোমরা এটা রাফে করে নিবা অথবা তোমরা বাই মানে ক্যালকুলেটরে এটা হিসাব করতে পারো, সমস্যা নাই। তো 159কে আমি 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 7 দুগুণ 14, হাতে হলো 1, 1 তাহলে 19, তাহলে 9, পাচ্ছি 9, 9 দুগুণ 18, হাতে 1, 5, ও এখানে 79.5 পেয়েছি আমি। 159কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 79.5, আর নিচে তো 2 দিয়ে ভাগ করে এটা পেয়েছি। সুতরাং এইটা কিন্তু আমাদের মধ্যক। আশা করি আবার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই মধ্যক নির্ণয়ের বিষয়টা বুঝতে পেরেছে। তো চলো এবার আমরা আর একটা সমস্যা এখানে গোয়াদাগে ছিল, সেটা হচ্ছে এই প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমি এখানে একটু ডিভাইডেড করে বাম পাশে উত্তরটা লিখছি, প্রচুরক। তাহলে কি লিখবো, আবার আমরা জানি প্রচুরক সমান, এখন প্রচুরকটা কি, প্রচুরকটা হচ্ছে আমাদের যে উপাত্তগুলো ছিল এই উপাত্তগুলোর ভিতরে যে উপাত্তটা, আমি আবারও বলছি তোমরা ভালো করে খেয়াল করো, এই যে উপাত্তগুলো দেওয়া ছিল এই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা, এখানে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিই, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমাদের উদ্দীপকে যে উপাত্তগুলো দেওয়া ছিল এই উপাত্তগুলোর ভিতরে যে উপাত্তটা একাধিক বার আছে বা সব থেকে বেশি বার আছে। তো আমরা দেখেছি যে এখানে আমরা যখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম তখন কিন্তু এখানে আমরা দেখছিলাম যে 90 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার ছিল। দেখো এই যে 90 উপাত্তটা কিন্তু 5 বার ছিল। এই এই আর অন্যান্য যে উপাত্তগুলো ছিল এগুলো কিন্তু এত 5 বার কিন্তু ছিল না। সব থেকে বেশি বার আছে 90, সুতরাং এইখানে প্রচুরক কিন্তু 90 হবে। তো আমি একটা কথা বাচ্চাদেরকে বলে থাকি যে প্রচুরক মানে হচ্ছে প্রচুর পরিমাণে যেটা আছে। হ্যাঁ, প্রচুরক মানে কি, উদ্দীপকের ভিতরে যে উপাত্তটা মানে প্রচুর বার আছে বা অনেক বার আছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে আমরা এখানে দেখছি যে 90টা রয়েছে 5 বার, সুতরাং প্রচুরক হবে কত, 90। তো এখানে একটু লিখতে হবে যে প্রচুরক সমান কি, যে উপাত্ত সর্বাধিক বার আছে, সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে, প্রচুরক বলে।
অতএব এখানে লিখবো প্রচুরক সমান, তাহলে সর্বাধিক বার 90 আছে, তাহলে আমরা লিখবো অর্থাৎ এখানে আহ, এখানে 90 সর্বাধিক বার আছে। এখানে প্রচুর লেখার দরকার নেই, এখানে লিখি এখানে 90 সর্বাধিক বার আছে, সুতরাং প্রচুরক 90। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছে। আর তারপরেও যদি কারোর মনে হয় যে স্যার আমি ভালোভাবে এখানে বুঝতে পারি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তারপরে শেয়ার করবে, কমেন্ট তো করবে, আর সাবস্ক্রাইব তো করেই আছো। আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আর বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, যাতে আমি এই নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো আর কি মানে কি বলা যায় স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে এরকম নতুন নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।